সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব খেলা শেষ, জুলাই যোদ্ধাদের হাসিনাকে ফেরাতে উদ্যত তারেক রহমান। এ বছরের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে নিয়ে কি নতুন ভাবনা ভাবছে বিএনপি? তাকে ফিরিয়ে আনার জন্য কি তৎপর সরকার, নাকি দেশে যাতে কখনোই না ফিরতে পারেন হাসিনা তারই বলছে সরকার? আসলে এই মুহূর্তে কি ভাষ্য সরকারের? কিন্তু বিষয়টি হলো, বিএনপি যে ঘটা করে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের কার্যক্রম, তার উপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে, আর তারা দেশের রাজনীতি করতে পারবে না। তাহলে তো ধরে নিতেই হবে যে বিএনপি চায় না হাসিনা ফিরুক, তার দল হবে রাজনীতিতে আসুক, এটা চায় না তারা। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ঠিক অন্য কথা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে, দেশে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই শুধু নয়, দেশে আওয়ামী লীগের ফেরার রাস্তা প্রায় বন্ধ করে ফেলে সরকার। এদিকে তারাই একসময় বলেছিল কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, কিন্তু সেই বিএনপি ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে সংসদে আইন পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যকর পথ দীর্ঘ করে দেয়। ফলে এখন প্রশ্ন ওঠে, এই দ্বিমত অবস্থান কেন তারেকের দলের? আসলে লক্ষ্য করলে দেখা যাবে সরকারের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে দুটি অবস্থান রয়েছে। পক্ষ মনে করে যে শেখ হাসিনা যাতে কখনোই না ফিরে আসে, তাতে যারা আওয়ামী লীগের পিছনে ষড়যন্ত্র করেছিল তারা বিপদে পড়তে পারে। আর একদল মনে করে শেখ হাসিনা ফিরুক, তারা নিজেদের হাতে তুলবে মুজিব কন্যাকে। তাই বিএনপি সরকারের মধ্যে এখন সন্দিহান তৈরি হয়েছে। একটু পিছনে ফেরা যাক, আওয়ামী লীগের পতনের পর এই দলকে নিষিদ্ধের জন্য কোন দল সব থেকে বেশি ছিল? জামাত, হেফাজতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, এই ছাত্রদের দল। এরপর 2025 সালে মে মাসে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়, নিবন্ধন বাতিল করে দেয়। নির্বাচন কমিশন সেই কাজটা করে। তখনও কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি, বরং ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন রাজনৈতিক একটি দলকে নিষিদ্ধের পক্ষে তারা নন। এমনকি বহু নেতা ইঙ্গিত দিয়েছিলেন যে সমস্ত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা রাজনীতি করতে পারবে। কিন্তু নির্বাচনে জিতে নিষিদ্ধ করে দেয় বিএনপি। এমনকি এই ভাবনাও পোষণ করে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুরো বিষয়টি হোক, শেখ হাসিনার দণ্ড কার্যকর হোক আইন মেনে, যাতে ভবিষ্যতে এই নিয়ে কোনো প্রশ্ন চিহ্নই না থাকে। এর কারণ হলো, কোনটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এনসিপি বা জামাত বিরোধী দলে থাকলেও সেটা বিএনপির জন্য বড় হুমকি নয়, কারণ এই দুটি দল এখন বিএনপি হয়ে কাজ করছে বলে অনেকে মনে করে থাকেন। কিন্তু আওয়ামী লীগ সংগঠিত হলে তাদের মসনদ আর থাকবে না। আরেকটি হলো, জুলাইকে স্বীকৃতি দিতে বিএনপি এই পথ বেছে নিয়েছে। কিন্তু জুলাইকে কেন স্বীকৃতি দেবে বিএনপি? এর বড় কারণ, জুলাইয়ের জন্য বিএনপি এত তাড়াতাড়ি ক্ষমতায় এলো, কিন্তু এগুলো তো সাদা চোখের বিশ্লেষণ। আসল কি একবার ভেবে দেখুন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হতো তাহলে তো তাদের দলকে নিষিদ্ধ করে দিত, সেটা তো নয়। কার্যক্রম স্থগিত রয়েছে। এদিকে জামাত যেভাবে বাড়ছে, নির্বাচনে জামাতের জেতার সম্ভাবনা প্রবল। ফলে জামাত এবং এনসিপি কে রুখতেই প্রাচীন দলের উপরে ভরসা রাখছে বিএনপি, যে কারণে ওপরে ওপরে বিরোধিতা করলেও তার চান আইনগতভাবে হলেও ফিরুক আওয়ামী লীগ, ফিরুক শেখ হাসিনা, বলছেন বিশেষজ্ঞরা। খেলা শেষ, খোদা হাফেজ, লিখছেন মাহফুজ আলম। হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন? কোন খেলার ইঙ্গিত দিলেন মাহফুজ আলম? তবে কি মাহফুজ চাচ্ছেন যে হাসিনা ফিরবেন আর তাদের বিচার করেই ছাড়বে আওয়ামী লীগ? সেই আভাস কি তারা পেয়ে গিয়েছেন? কিন্তু এরপর তো আওয়ামী লীগও বলার সুযোগ পেয়ে যাবে যে শেষ করে তারা পালিয়ে যেতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদেও কি তারা পালাতে চাইলে পালাতে? হঠাৎ করে মাহফুজ আলমের এমন মন্তব্য অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন, খেলা শেষ, খোদা হাফেজ। রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের রাইট এলিমেন্টস যেখানে ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব, সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেল ব্যবহারের ভিতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং বলার। এখানে জামাত এবং বিএনপি কে উদ্দেশ্য করে বলার চেষ্টা করছে, যেখানে এনসিপি কার্যত দেখা যাচ্ছে অনেকটা ব্যাগ ফুটে রয়েছে। ফলে অনেকেই বলার চেষ্টা করছেন, একদিকে এনসিপির ভাঙন, অন্যদিকে সাধারণ মানুষের মুখ ফিরিয়ে নেওয়া। সবটার ক্ষেত্রে রক্ষা করার লড়াই করছে এনসিপি। মাহফুজ আবার লেখেন, কিন্তু গত 2 বছর কিভাবে ফার রাইট এলিমেন্টস গঠিত রাইট উইং কুশীলবদের দ্বারা সৃষ্টপুষ্ট হলো, সে তথ্যে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণীর মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আশকারায় শরিকানায় এসকাল ফার রাইট এলিমেন্ট ইসলামী ঐতিহ্যবাহী পুনর্জাগরণবাদী বিপ্লব বাড়ানোর স্বার্থে অনলাইনে অফলাইনে যেখানে বেমিসাল অব নৈরাজ্য চালানো এইসব শুরু করবেন। এখন মাহফুজ আলম কিসের ইঙ্গিত করছেন? যেখানে বারবার তাদের দেখা গিয়েছে মব করতে, সন্ত্রাস করতে, এবং সেটাতে তিনিও তো ছিলেন। তিনি আবার বলছেন যেসব ফার রাইট বা ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছে, সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং যেখানে দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি।
অর্থাৎ তিনি বিএনপিকে দুষলেন, পাশাপাশি কেও দুষলেন। এরপর তাদের দলের অর্থাৎ ছাত্র নেতাদের মববাজি নিয়ে বললেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই মববাজি তারা করতেন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙা থেকে শুরু করে দেখা গিয়েছে আমলে হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা সবটাই করেছেন এই ছাত্র নেতারা। তখন কবার সোচ্চার হয়েছিলেন এই মাহফুজ আলম? সবটাই তিনিও করেছেন। তিনিও এরভাবে বা প্রত্যক্ষভাবে তিনিও কিন্তু জড়িত ছিলেন, সেটা কিন্তু বলাই যায়। এমনকি কিছু মানুষ এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইলে উল্টে তাদেরই আটক করা হয়েছে। মব নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে তাদেরকেই উল্টে ধরেছে পুলিশ, সেটাও লক্ষ্য করা গিয়েছে পদ্মাপাড়ে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় থেকে তারা একসময় ভেবেছিল যে ক্ষমতায় চলে যাবেন, অর্থাৎ এই এনসিপিরা ক্ষমতায় চলে যাবে, এটাই তারা ভেবেছিল। কিন্তু সেটা আদৌ হয়নি, উল্টে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন এই ছাত্র নেতারা কোনো কুলকিনারা না পেয়ে, কোনো সাপোর্ট ছাড়া এই ধরনের মন্তব্য করে বসছে। এমনিতেই দেখা যাচ্ছে তাদের মিছিলে ককটেল বোমা ছড়া। সাধারণ মানুষ যে তাদের মেনে নিতে পারছে না সেটা পরিষ্কার। আর এদিকে ভাগবাটোয়ারা নিয়ে কার্যত অশান্তি তৈরি হচ্ছে, ক্রমশ বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। তাই সম্ভবত খেলা বলছেন মাহফুজ। কিন্তু আদতেই ফেসবুক পোস্টের মাধ্যমে কি মানে করতে চাইলেন এই ছাত্র নেতা, সেটা পরবর্তীকালেই আরো স্পষ্ট হবে। এবার বিএনপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল এনসিপি। গণভোট ইস্যুতে বিএনপির বিরুদ্ধে এনসিপির সরাসরি আক্রমণ। নাহিদ ইসলামের হুঁশিয়ারি, জনতার রায় বাস্তবায়নে প্রশ্ন থাকবে। গণভোটের রায়, সংস্কারের প্রতিশ্রুতি আর রাজনৈতিক জবাবদিহির প্রশ্ন, এই তিন ইস্যুকে ঘিরেই এবার উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। কালীগঞ্জে সমাবেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। কিন্তু কেন এমন অভিযোগ, কি বলছে এনসিপি, আর এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্যই বাকি? জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ আয়োজন করে এনসিপি। তার আগে সেখানে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা, যেখানে অংশ নেন দলের নেতারা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটে দেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। তার অভিযোগ, জনগণের সেই মতামত অনুষ্কারের উদ্যোগ এখনো বাস্তবায়ন করা হয়নি। নাহিদ ইসলামের বক্তব্য, জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন থেকেই যাবে। তিনি অভিযোগ করেন, প্রতিশ্রুতি অনুযায়ী গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানেও অগ্রগতি নেই। বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, সরকার সমস্যা সমাধানের কথা বললেও তা যথেষ্ট প্রতিফলন দেখা যায়নি। শুধু বিদ্যুৎ নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ নিয়েও সরব হন তিনি। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই সরকার। গণপ্রজাতন্ত্রী জুলাই সড়ককে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। এই কমিটমেন্ট দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল তারা বিদ্যুতের সমস্যার সমাধান করবে, কিন্তু এই যে বাজেট দিয়েছে, এই বাজেটে আমরা এমন কিছু দেখি নাই তারা বিদ্যুতের সমস্যা হবে। সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে গণভোটের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। সংস্কারের প্রক্রিয়া এগিয়ে না গেলে মানুষের প্রত্যাশা পূরণ হবে না। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে ভিন্ন বার্তা দেন। তিনি বলেন, কোনো কাজ করলে তার প্রশংসা করার মানসিকতা থাকতে হবে, আবার জনগণ বা রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ হলে তার সমালোচনা করার সাহসও থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষক, গণভোট এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আগামী দিনের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। এনসিপি ইস্যুকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে তাদের এই সরাসরি অবস্থান দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগের বিরুদ্ধে কি প্রতিক্রিয়া, সেটা এখন গুরুত্বপূর্ণ। গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কারের গতি এবং জনগণের প্রত্যাশা, এই তিন প্রশ্নেই এখন সরব রাজনৈতিক অঙ্গন। গাজীপুরের কালীগঞ্জ থেকে এনসিপির বার্তা, জনগণের রায়কে গুরুত্ব দিতে হবে। এখন দেখার বিষয়, এই অভিযোগের জবাব বিএনপি কিভাবে দেয় এবং আগামী দিনের রাজনীতিতে এই ইস্যু ঠিক কতটা প্রভাব ফেলে। এদিকে দেশের মাটিতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। দেশে ফিরে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিজ্ঞা শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তবে আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খোদা আমাকে বারবার বাঁচিয়েছে, এটা ঠিক। এবারও তাই 30 থেকে 40 মিনিটের জন্য আমার জীবনে বেঁচে গিয়েছিলাম, যে আমি জানতাম না যে আসতে হবে। কারণ কখনো দেশে আসতে চাইনি, যেখানে আমাকে বাধা দেওয়া সত্ত্বেও মৃত্যু নিশ্চিত জেনেও আমি দেশে ফিরেছিলাম। সে 81 সালে, 2007 সালে আমি বাড়ি কখনো চিন্তা করতে পারিনি যে আমাকে দেশে আসতে হবে, কিন্তু যেভাবে হোক চলে এসেছি। কিন্তু বেঁচে যখন আছি, আমি আছি, সবকিছু হারিয়েছি, একটু স্মৃতি সেটাও শেষ, কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য। তাদের জন্য জীবন দেবো, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করবো, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করবো, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে যেমন প্রবাসী আমাকে সেই রিফিউজি হিসেবে থাকতে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি
আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি, কারণ দেশের মানুষের এই কষ্ট, দুঃশাসনের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করা, আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক কষ্ট, সেই কষ্ট দূর করা। তরুণ সমাজ আজকে কাজ পায় না, নারীদের উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন চলছে, কিন্তু বিচার চাইতে পারে না। নারী, শিশু, বালিকারা তারা ধর্ষিত হচ্ছে, আসলে বাংলাদেশটাই ধর্ষিত হচ্ছে। বাংলাদেশটাই আজকে জঙ্গি সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। কাজে এই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করা, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আবার মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে সেই প্রতিজ্ঞা করেই আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে বাংলার মাটিতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জীবক, খোদা হাফেজ। শেখ হাসিনা যদি হঠাৎ করে বাংলাদেশে ফেরেন তাহলে কি হবে? গ্রেপ্তার, আত্মসমর্পণ নাকি নতুন আইনি লড়াই? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচনার উত্তর এখন নির্ভর করছে আদালত পরবর্তী সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়ার উপর। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইঙ্গিত প্রকাশিত হওয়ার পর বিষয়টিক এবং আইনি পর্যায়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা পলাতক আসামি হিসাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে ফিরতে শেখ হাসিনার আইনি কোনো রকম বাধাই নেই। তিনি স্বেচ্ছায় বাংলাদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন, অথবা বাংলাদেশ ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে আনার সুযোগও রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যে দেশে ফিরলে প্রথম ধাপ হতে পারে আত্মসমর্পণ। এরপর শেখ হাসিনাকে পুরোপুরি আইনগতভাবে রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের রায় ঘোষণার যেখানে 30 দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে, আইন বিশেষজ্ঞরা বলছেন যে অতীতেও নির্ধারিত সময় আপিল গ্রহণের নজির রয়েছে। সংবিধানের 104 অনুচ্ছেদের আলোকে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে আপিল বিভাগ বিলম্বিত আপিল গ্রহণ করতে পারে। তবে ফেরার আগে কয়েকটি বাস্তব প্রশ্ন সামনে এসেছে, আর সেটা হলো পাসপোর্ট। সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে যে শেখ হাসিনার সরকারি লাল পাসপোর্ট বাতিল হওয়ায় তার বৈধ ভ্রমণ নথি নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিমানে বাংলাদেশে ফিরতে সরকারের জারি করা ট্রাভেল পাসের প্রয়োজন হতে পারে। সরকার ট্রাভেল পাস দিলে তিনি দেশে ফিরতে পারবেন। মতে শেখ হাসিনা আপিল দায়ের করলে তার শাস্তির রায় কার্যকর হওয়া স্বয়ংক্রিয়ভাবেই একেবারে স্থগিত হয়ে যেতে পারে এবং এরপর আপিলের পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মামলার বিষয় নির্ধারিত হবে। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ ছিল। শেখ হাসিনার পক্ষ থেকেও আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য বিচার নিশ্চিত না হওয়ার অভিযোগ তুলে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠানোর দাবি করা হয়। যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরে যে ওই চিঠিতে উল্লেখিত আইন সংস্থার সত্যতা তারা যাচাই করতেই পারেননি। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা শুধু একটা রাজনৈতিক ঘটনা, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, সংবিধান, আন্তর্জাতিক আইন এবং ন্যায় বিচারের নীতিকে সামনে এনে নতুন এক গুরুত্বপূর্ণ আইনি অধ্যায় সূচনা করতে পারে। তাই বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি দেশের ক্ষমতার ভারসাম্য, প্রক্রিয়া, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। ঢাকা 17 আসন এলাকায় রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শিপন 24 নামের এক যুবক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত সোমবার 6 জুলাই 2026 রাতের দিকে ঢাকা 17 আসনের আওয়ামী লীগের একটি মিছিল শেষে বাসায় ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিপনের পরিবারের সদস্যদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণেই স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী পরিকল্পিতভাবে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সত্যতা বা নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শিপনের স্বজনরা অভিযোগ করে জানান, ঘটনার পরদিনই 4 জুলাই তারা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা মামলা করতে গিয়েছিলেন, কিন্তু রহস্যজনক কারণে পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি বলে তারা গণমাধ্যমের কাছে অভিযোগ তোলেন। এই ঘটনায় শিপনের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা প্রশাসনের কাছে দ্রুততম সময়ে শিপনকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন। অন্যদিকে এই নিখোঁজের ঘটনা এবং মামলার না নেওয়ার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় বাসিন্দারা বলছেন রাজনৈতিক অস্থিরতা বা যে কোনো কারণেই হোক একজন নাগরিকের এভাবে নিখোঁজ হওয়া এবং থানা কর্তৃক মামলা না নেওয়ার অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। এই ধরনের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমলে নিয়ে প্রশাসনের দ্রুত তদন্ত করা প্রয়োজন এবং নিখোঁজ ব্যক্তির জীবন সুরক্ষায় তার সন্ধান নিশ্চিত করা জরুরি। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ১৭ আসন এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত একটি স্বচ্ছ তদন্ত ও স্পষ্ট আইনি বক্তব্য। তুরাগ নদীকে আমরা চিনি জীবনের নদী হিসেবে। এই নদী কৃষকের মাঠে জল দেয়, জেলের জালে মাছ তুলে দেয়, শহরের মানুষকে প্রকৃতির নিঃশ্বাস এনে দেয়। কিন্তু আজ আমার চোখে সেই তুরাগ যেন আর কেবল একটি নদী নয়, সে যেন শোকের প্রতীক, কান্নার প্রতীক। তার ঢেউয়ে আমি শুনি মায়ের আর্তনাদ, সন্তানের হাহাকার, স্বজনহারা মানুষের দীর্ঘশ্বাস। আজ তুরাগের জল যেন কারবালার ফুরাত নদীর রক্তস্রোতে মিশে গেছে। এই নদীতে বীর ছাত্রলীগের তাজা রক্তে লাল হয়েছে। আমি যখন তুরাগের দিকে তাকাই তখন মনে হয় নদীর জল যেন আর স্বচ্ছ নেই, সে যেন রূপক অর্থে রক্তের স্মৃতি বহন করছে। সেই স্মৃতি আমাদের বিবেককে প্রশ্ন করে, আমাদের রাষ্ট্রকে প্রশ্ন করে, আমাদের সমাজকে প্রশ্ন করে। একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া, একটি মিছিলে হাঁটা, একটি মত প্রকাশ করা, গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো নাগরিকের মৌলিক অধিকার হওয়ার কথা। অথচ যখন রাজনৈতিক সহিংসতা, নিখোঁজ হওয়ার অভিযোগ, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ কিংবা প্রতিশোধের রাজনীতির কথা সামনে আসে, তখন মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, এই কোন বাংলাদেশ? এই কোন বিচার ব্যবস্থা? আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা যেন দৈনন্দিন খবরে পরিণত করেছে স্বাধীনতা বিরোধী জামাত ও বিএনপির খুনিরা। বিগত ২ বছর ধরে একটাই চিত্র, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করা আর আতঙ্কের সমাজ নির্মাণ করাই তাদের কাজ। রাজনীতি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হয়, তাহলে কেন রাজনীতির মাঠে এত মৃত্যু? কেন একজন কর্মীকে তার রাজনৈতিক পরিচয়ের জন্য ভয় নিয়ে বাঁচতে হবে? কেন একজন মা প্রতিদিন অপেক্ষা করবেন তার সন্তান জীবিত ফিরে আসবে, নাকি শুধু একটি দুঃসংবাদ আসবে? যে রাষ্ট্রের ভিত্তি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মর্যাদা, সেই রাষ্ট্রে প্রতিটি প্রাণের মূল্য সমান হওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের কর্মী, কোনো মতের মানুষ, কোনো আদর্শের অনুসারী কেউ আইনের ঊর্ধ্বে নয়, আবার কেউ আইনের সুরক্ষার বাইরেও নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রক্তাক্ত। এই ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষ সহিংসতার শিকার হয়েছে। প্রতিশোধের এই রাজনীতি কখনোই কোনো জাতিকে এগিয়ে নিতে পারেনি, বরং প্রতিটি হত্যাকাণ্ড নতুন ঘৃণা জন্ম দিয়েছে, নতুন বিভাজন সৃষ্টি করেছে। আমার মতো অনেক রাজনৈতিক কর্মীর মনে আজ একটি প্রশ্ন ঘুরপাক খায়, আমরা কি বারবার হত্যার শিকার হব আর নীরবে তা মেনে নেব? আমরা কি শুধুই পরিসংখ্যান হয়ে যাব? কোনো মায়ের বুক খালি হওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, সেটি পুরো জাতির ক্ষতি। কোনো সন্তানের পিতৃহারা হওয়া শুধু একটি শিশুর ট্র্যাজেডি নয়, সেটি রাষ্ট্রেরও ব্যর্থতা, কারণ রাষ্ট্রের প্রথম দায়িত্বই হল নাগরিকের জীবন রক্ষা করা। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রাজনৈতিক বিরোধিতা মানে শত্রুতা নয়, যেখানে মতের ভিন্নতা মানে মৃত্যুদণ্ড নয়, যেখানে আইনের আদালতই শেষ কথা বলবে, রাস্তার সহিংসতা নয়। যখন কোথাও রাজনৈতিক সহিংসতার খবর আসে, তখন আমরা প্রায়ই দেখি ঘটনার বিচার নিয়ে বিতর্ক হয়, দায়িত্ব নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য হয়, কিন্তু নিহত মানুষের পরিবার ন্যায় বিচারের অপেক্ষায় থেকে যায়। এই অপেক্ষা দীর্ঘ হয় আর মানুষের আস্থা ক্ষয়ে যায়। আজ প্রয়োজন একটি নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও কার্যকর বিচার ব্যবস্থা। যেই অপরাধী করুক, যে দলেরই হোক, তার বিচার হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি কখনোই গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং তা সহিংসতাকে উৎসাহিত করে। বাংলাদেশের জন্ম কোনো ঘৃণার দর্শনের ওপর হয়নি। এই দেশের জন্ম হয়েছিল মানুষের অধিকার, আত্মমর্যাদা এবং স্বাধীনতার স্বপ্ন নিয়ে। লক্ষ মানুষের আত্মত্যাগের ইতিহাস আমাদের শেখায় মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান। তাই রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেই মতভেদ যেন কখনো মানুষের জীবন কেড়ে নেবার কারণ না হয়। আজ প্রয়োজন প্রতিশোধের ভাষা নয়, ন্যায় বিচারের ভাষা। প্রয়োজন প্রতিপক্ষকে ধ্বংসের করার রাজনীতি নয়, আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি। কারণ ইতিহাস সাক্ষী, ক্ষমতা আসে যায়, কিন্তু একটি অন্যায় হত্যা বহু প্রজন্মের হৃদয় ক্ষত রেখে যায়।
আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে কোনো মা তার সন্তানের লাশ খুঁজে বেড়াবেন না, কোনো স্ত্রী নিখোঁজ স্বামীর অপেক্ষায় বছরের পর বছর কাটাবেন না, কোনো শিশু রাজনৈতিক সহিংসতায় এতিম হবে না। তুরাগ নদী আবার জীবনের নদী হোক, তার ঢেউয়ে যেন আর কান্নার প্রতিধ্বনি শোনা না যায়। বাংলাদেশের প্রতিটি নদী, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর আবার মানুষের নিরাপদ আশ্রয় হয়ে উঠুক। গণতন্ত্রের প্রকৃত শক্তি বন্দুকের নল নয়, প্রতিশোধের রাজনীতি নয়, বরং আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিটি নাগরিকের জীবনের সমান মর্যাদা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন বাংলাদেশ পায় যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ ভয় পাবে না, যেখানে বিরোধিতা করা অপরাধ হবে না, যেখানে রক্তের বদলে ভোট, ঘৃণার বদলে যুক্তি এবং সহিংসতার বদলে সংলাপই হবে রাজনীতির ভাষা। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত স্থলপথের যে করিডোরের জন্য বেইজিং সাদাসাদি করছে, সেই প্রকল্পের পাশে এবার দাঁড়ালো আমেরিকাও। বিশ্বজুড়ে চীন ও আমেরিকার বাণিজ্যিক সংঘাতের পটভূমিকায় চীনা করিডোরটি নিয়ে ওয়াশিংটনের এই সদর্থক অবস্থান বিস্ময়কর। ঢাকায় মার্কিন দূতাবাসের প্রাক্তন ডেপুটি চিফ অফ মিশন জন এফ ড্যানিলোভেচ আমেরিকার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি নিশ্চিত যে চীনের সঙ্গে এই অর্থনৈতিক যোগাযোগ ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কোনো বিরোধের কারণ হবে না। চীন মিয়ানমার বাংলাদেশ করিডর একটি ভালো প্রকল্প। প্রাক্তন এই মার্কিন কূটনীতিক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ড্যানিলোভিচের মতে, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশে প্রয়োজন বিদেশি বিনিয়োগ বাগানো। সেই হিসেবে চীন একটি বিরাট বাজার এবং বিনিয়োগের উৎস। মিয়ানমারে পরিস্থিতি স্থিতিশীল হলে সে দেশের সঙ্গেও অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার পক্ষে স্বাভাবিক পদক্ষেপ হবে। তাই আমেরিকা এই নিয়ে কোনো বিরোধিতা করবে না। বাংলাদেশ এই প্রকল্পে যোগ দিলে আমেরিকার সঙ্গে সম্পর্কের ফাটল ধরবে না বলে তিনি জানিয়েছেন। আমেরিকার সংবাদ মাধ্যমদের ডেল্টাগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিলোভিচ আরও বলেন, ইতিহাস ও ভূগোলের সূত্রে বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে বাধা। তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীরে কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যের নীতি গঠন করেছে। প্রাক্তন এই কূটনীতিক বলেন, বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন স্পষ্টতই শেষ। শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। দুই দেশের সরকারই বাংলাদেশের জনগণের এই মতকে উপেক্ষা করতে পারবে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে অদূর ভবিষ্যতে ফের বাংলাদেশের রাজনীতির ময়দানে ফিরে আসা কঠিন বলেও মনে করেন ড্যানিলোভিচ। মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডর প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাব নিয়ে বাংলাদেশের নানামুখী বিতর্ক রয়েছে। ড্যানিলোভিচ মনে করেন, আন্তর্জাতিক সাহায্য কমে আসায় দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের পক্ষে এককভাবে সামলানো অসম্ভব। তাই রাখাইনে পরিস্থিতি উন্নত করা এবং রোহিঙ্গাদের নিরাপদে এবং মর্যাদার সঙ্গে ঘরে ফেরানোর পরিবেশ তৈরির জন্য মিয়ানমার সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ঢাকার একটি বাস্তবসম্মত পদক্ষেপ। আমেরিকার প্রস্তাবিত সেই করিডর নিয়ে সমালোচনার অনেকটাই ভুল তথ্যের ভিত্তিতে এবং উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি মন্তব্য করেন।